নমস্কার শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা সমাস শিখব কথার ছলে। শিক্ষার্থী বন্ধু, আমরা আগে জেনেছি যে সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। আজকে আমরা সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সমাস 6 প্রকার। আমরা এভাবে শিখি যে উভয় পদ প্রধান, উভয় পদ প্রধান, উভয় পদ প্রধান হচ্ছে দ্বন্দ্ব সমাস। উভয় পদ প্রধান দ্বন্দ্ব সমাস। পরপদ প্রধান, পরপদ প্রধান, পরপদ প্রধান হচ্ছে কতদি, কতদি। এই কতদি মানে হচ্ছে কতে হচ্ছে কর্মধারয়, কতে হচ্ছে কর্মধারয়, আর ততে হচ্ছে তৎপুরুষ, তৎপুরুষ, আর দিতে হচ্ছে দিগু। তাহলে তিনটি সমাস হচ্ছে পরপদ প্রধান, কর্মধারয়, তৎপুরুষ এবং দিগু। আর তৃতীয় পদ প্রধান, তৃতীয় পদ প্রধান বহুব্রীহি, বহুব্রীহি সমাস। পূর্ব পদ প্রধান, পূর্ব পদ প্রধান অব্যয়ীভাব, অব্যয়ীভাব, পূর্ব পদ প্রধান অব্যয়ীভাব সমাস। যদি আমি বলি যে খাতাপত্র, খাতাপত্র, তাহলে উভয় পদেরই কিন্তু প্রাধান্য পাচ্ছে। খাতা পত্র, ব্যাস বাক্য কি করব? খাতা ও পত্র, দ্বন্দ্ব সমাসে ও এবং আর দিয়ে আমাদের ব্যাস বাক্য করতে হয়। তাহলে খাতা ও পত্র, খাতাপত্র। তাহলে এটি খাতা ও পত্র, খাতাপত্র, খাতা ও পত্র, খাতাপত্র, দ্বন্দ্ব সমাস। কিন্তু যদি বলি আমি যে শ্বেতপত্র, শ্বেতপত্র, তাহলে দেখো, আবার যদি বলি যে সারপত্র, সারপত্র, তাহলে কর্মধারায় তৎপুরুষ নাকি দিগু? তো শিক্ষার্থী বন্ধু, দিগু সমাসটার শুরুতে কিন্তু থাকবে একটা সংখ্যা। তাহলে এখন দেখো, শ্বেতপত্র, সারপত্র দুটিরে কিন্তু শুরুতে সংখ্যা নেই, তার মানে দ্বিগু সমাস হবে না। এখন দেখো তৎপুরুষ কিংবা কর্মধারয় সমাস। তো কর্মধারয় সমাস যখন আমরা ব্যাস বাক্য করব, তখন কিন্তু যে, সে, যা, তা, যিনি, তিনি, ন্যায়, রূপ দিয়ে কিন্তু আমাদের কর্মধারয় সমাসের ব্যাস বাক্য করতে হবে। আর তৎপুরুষ সমাসের পূর্ব পদের অবশ্যই বিভক্তি লাগাতে হবে এবং বিভক্তির লোপে যে সমাস হয় সেই সমাসটা কিন্তু তৎপুরুষ সমাস। এখন দেখো, শ্বেতপত্র, শ্বেতের পত্র, শ্বেতপত্র হয় না, তাহলে আমরা ব্যাস বাক্য করবো কি? শ্বেত যে পত্র, ব্যাস বাক্য করব শ্বেত যে পত্র, শ্বেতপত্র। তাহলে শ্বেত যে পত্র যেহেতু আমরা ব্যাস বাক্য করতে পারলাম, সেহেতু এটি হচ্ছে কর্মধারয় সমাস। শ্বেতপত্র কর্মধারয় সমাস। কিন্তু যখন আমরা সারপত্র করব, যে সারের জন্য পত্র, সারের জন্য পত্র, তখন কিন্তু আমরা এই যে জন্য, নিমিত্ত, বিভক্তি লোপ পায়ে আমার হচ্ছে এই সমস্ত পদটা হয়েছে সারপত্র কর্মধারয় সমাস। আর
জন্য নিমিত্ত থাকলেই চতুর্থী তৎপুরুষ সমাস হবে। তাহলে সারপত্র কিন্তু হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস, আর শ্বেতপত্র হচ্ছে কিন্তু সাধারণ কর্মধারয় সমাস। আবার দেখো যে সংবাদপত্র, সংবাদপত্র, তাহলে সংবাদপত্র আমরা কি বলি? যেই পত্রে সংবাদ যুক্ত থাকে, অর্থাৎ সংবাদ যুক্ত পত্র, সংবাদ যুক্ত পত্র, সংবাদপত্র। এই যে যুক্ত কথাটি বাদ পড়লো, এই জন্য এটি কিন্তু হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তাহলে সংবাদপত্র মধ্য পদলোপী কর্মধারয় সমাস, সারপত্র চতুর্থী তৎপুরুষ সমাস, আর শ্বেতপত্র হচ্ছে কিন্তু সাধারণ কর্মধারয় সমাস। তারপরে দেখো আমরা একটু দ্বিগু সমাস নিয়ে আলোচনা করি। তো দ্বিগু সমাসের শুরুতে কি থাকবে? একটা সংখ্যা থাকবে। যেমন যদি আমি লিখি যে সপ্তাহ, সপ্তাহ, এখন সপ্তাহ আমরা কাকে বলি? 7 দিনের কে আমরা কিন্তু সপ্তাহ বলি। তাহলে সপ্তঅহ, অহ মানে কি? দিন। তাহলে সপ্তঅহের সমাহার, সপ্তঅহের সমাহার সপ্তাহ। কিংবা যদি বলি আমরা শতাব্দী, শতাব্দী, শতাব্দী মানে কি? 100 বছরকে কিন্তু আমরা একত্রে কি বলি? শতাব্দী। আর এই যে ব্যাস বাক্য করার সময় কিন্তু অবশ্যই কিন্তু সমার দ্বিগু সমাসে অবশ্যই যুক্ত করতে হবে। তাহলে শত, এখানে অহ মানে দিন, আর অব্দ মানে হচ্ছে কিন্তু বছর, শত অব্দের সমাহার, শত অব্দের সমাহার শতাব্দী দ্বিগু সমাস। কি জন্য? যে শুরুতেই কি আছে? সংখ্যা আছে এবং পরপদের অর্থে প্রাধান্য পাচ্ছে, তখন তাকে বলবো আমরা দ্বিগু সমাস। তারপরে এখন দেখো তৃতীয় পদ প্রধান হচ্ছে বহুব্রী সমাস। তৃতীয় পদ প্রধান হচ্ছে বহুব্রী সমাস। যদি আমি বলি ঠোঁট কাটা, ঠোঁট কাটা, ঠোঁট কাটা। এখন দেখো ঠোঁটও নয় কাটাও নয়, যে লোকটা ঠোঁট কাটা তাকে কিন্তু আমরা বলছি ঠোঁট কাটা, তাকে কিন্তু বলা হচ্ছে না। যে স্পষ্ট ভাষী, স্পষ্ট করে কথা বলে, সে যেই ব্যক্তি হোক না কেন, তার কথা কিন্তু বলা হচ্ছে যে ঠোঁট কাটা, স্পষ্ট ভাষী। তাহলে ঠোঁট কাটা যার, ঠোঁট কাটা যার, কাটা যার, ঠোঁট কাটা। কিংবা যদি বলি কান কাটা, কান কাটা, তাহলে কান কাটা বলতে কি? যার কান কাটা তার কথা বলা হচ্ছে না। যে লজ্জা নাই যার, তার কথা কিন্তু বলা হচ্ছে কান কাটা। তাহলে ব্যাস বাক্য আমরা করব কান কাটা যার, কান কাটা যার, কান কাটা। তাহলে পূর্ব পদের প্রাধান্য পাচ্ছে না, পরপদেরও প্রাধান্য পাচ্ছে না, তৃতীয় পদে যখন প্রাধান্য পাবে তখন তাকে বলবো আমরা বহুব্রী সমাস। এখন দেখো অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের পূর্ব পদে অবশ্যই কি থাকবে? উপসর্গ থাকবে, এবং এই উপসর্গের অর্থের কিন্তু প্রাধান্য থাকবে। একমাত্র যথা উপসর্গ নয়, অব্যয়ীভাব সমাসে কিন্তু যথা দিয়েও কিন্তু আমরা সমস্ত পাই, কিন্তু সবগুলোই এই যথা ছাড়া সবগুলোই কিন্তু কি? উপসর্গ দিয়ে আমাদের সমস্ত পদটা গঠিত হয়। যেমন যদি বলি উপবন, উপবন, বন বলতে কিন্তু আমরা অরণ্যকেই বুঝি, কিন্তু যখন আমরা বলবো উপবন
তখন কিন্তু কথাটাকে কি বলা হচ্ছে, সংক্ষিপ্ত করা হচ্ছে, সংক্ষেপণ করা হচ্ছে। বন নয়, বন নয় বনের মতো, তার মানে কি এই উপসর্গের কথাটির অর্থের প্রাধান্য পাচ্ছে। আর এটা ব্যাস বাক্য করবো কি, বনের সদৃশ, বনের সদৃশ উপবন, কিংবা যদি বলি উপমাতা, উপমাতা। তাহলে দেখো মাতা ভিন্ন কিন্তু উপমাতা মানে কি মাতা নয়, তার মানে এই উপসর্গের অর্থের কিন্তু প্রাধান্য পাচ্ছে, মাতা শব্দের অর্থের প্রাধান্য পাচ্ছে না। তখনই তাকে বলবো আমরা অব্যয়ীভাব সমাস। আর ব্যাস বাক্য কি হবে, মাতার সদৃশ, মাতার সদৃশ উপমাতা। শিক্ষার্থী বন্ধু, শেষে হচ্ছে দ্বিগু সমাসের শুরুতে একটা সংখ্যা থাকে, আবার সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের শুরুতেও একটা সংখ্যা থাকে। তখন আমরা কিভাবে বুঝবো যে এটা হচ্ছে দ্বিগু সমাস কিংবা এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস? তো শিক্ষার্থী বন্ধু, এটি হচ্ছে যে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের পূর্বপদ নয়, পরপদ নয়, তৃতীয় পদের যখন প্রাধান্য পাবে তখন তাকে বলবো আমরা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। যেমন দেখো দশানন, দশানন, এই দশানন বলতেই বুঝি আমরা কিন্তু রাবণকে। দশ নয়, আনন মানে মুখ, আননও নয়, তার মানে তৃতীয় পদের প্রাধান্য রাবণকে বোঝানো হচ্ছে। পঞ্চানন, এই পঞ্চানন বলতে কাকে বোঝানো হচ্ছে, শিবকে বোঝানো হচ্ছে। তাহলে পূর্বপদ নয়, পরপদ নয়, তৃতীয় পদে যখন প্রাধান্য পাচ্ছে তখন তাকে বলবো কিন্তু আমরা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আর ব্যাস বাক্য কি করব, দশ আনন যার, দশ আনন যার। আমরা অবশ্যই বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যের শেষে কিন্তু অবশ্যই যার বা যাতে লাগাবো। তারপরে পঞ্চ আনন যার, পঞ্চ আনন যার, পঞ্চানন। তাহলে এটা কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি। আর এর আগে আমরা যেটা জানলাম শিখলাম যে হচ্ছে শতাব্দী, সপ্তাহ, এটা হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, এই জন্য এটা হচ্ছে দ্বিগু সমাস। আর এটা পূর্বপদ নয়, পরপদ নয়, তৃতীয় পদের যখন প্রাধান্য পাচ্ছে তখন তাকে বলবো আমরা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। শিক্ষার্থী বন্ধু, কোনো কমেন্টস থাকলে কমেন্টসে আমাকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।